সংসার। বধূ পেল না সংসার। হে বাবু গো, দেখে যান এই আলোক উদ্ভাসিত যাত্রা রঙিন রঙ্গমঞ্চে কেমন করে বধূ পেল না সংসার। কাজটাই হবে না। এত যে বেলা হয়ে গেল, কখন যে রান্না চাপাবো তার ঠিক নেই। ভৈরব, ভৈরব, আমাকে ডাকছেন গিন্নিমা? বলে এতক্ষণ কোথায় থাকা হয়েছিল? আমি তো বাড়িতেই ছিলুম গিন্নিমা। বাড়িতে ছিলি তো এতক্ষণ সাড়া দেওয়া হয়নি কেন? আমি শুনতে পাইনি গিন্নিমা। শুনতে পাসনি? তাই কতটা গাজর পেটে পড়েছে। গাঁজা আমি খাই না গিন্নিমা। থাক, আর সকালবেলায় মিথ্যা কথা বলতে হবে না। বুড়া হয়তো মরতে চলেছিস, এখন আর মিথ্যা কথা না বললেই নয়। মিথ্যা কথা আমি বলি না গিন্নিমা। না, তুমি একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির, সত্যি ছাড়া মিথ্যা বলে না। যা, এখন 10টা টাকা নিয়ে বাজারে যা, ভালো দেখে কাটা পোনা মাছ নিয়ে আসবি, বুঝলি? আচ্ছা গিন্নিমা, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। পারিস তো পচা মাছ কিনে পয়সা বাঁচিয়ে ওই ট্যাকে গুজবি। কি বললে গিন্নিমা? আমি পয়সা বাঁচি? তার মানে আমি বাজারে পয়সা চুরি করি? আমি চোর? কেন এর আগের দিন তুই পচা মাছ আনিসনি? হ্যাঁ, এনেছিলাম গিন্নিমা, কিন্তু সেটা যে পচা মাছ তা আমি বুঝতে পারিনি গিন্নিমা। তাই বলে আমি কোনোদিন বাজারের পয়সা চুরি করি না গিন্নিমা। চোর যখন ধরা পড়ে তখন সে নানা রকম মিথ্যের আশ্রয় নিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করে। আপনি বিশ্বাস করুন গিন্নিমা, আমি বুকে হাত দিয়ে বলছি, আমি এতটুকু মিথ্যা বলিনি। আমি যদি মিথ্যা বলি, সত্যি যদি আমি কোনোদিন ওই বাজারের পয়সা চুরি করে থাকি, তাহলে রাত্রির মধ্যে আমার এই মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠবে। অভিনয় দেখছি খুব ভালোই শিখেছি। না গিন্নিমা না, আমার অভিনয় নয় গিন্নিমা। আপনি আমাকে যত ইচ্ছা কটু কথা বলুন, যত ইচ্ছা এই দুগালে চড় মারুন, আমি কোনো প্রতিবাদ করব না। তবু আপনি আমাকে চোর সাজাবেন না গিন্নিমা। আমি হাসি মুখে সব সইতে পারি, কিন্তু ওই চোর অপবাদ আমি সইতে পারি না। হ্যাঁ, চাকরের আবার সম্মান বল। চাকু? হ্যাঁ গিন্নিমা, আমি যে এই বাড়ির চাকর, কথাটা এই প্রথম আপনি আমাকে বুঝিয়ে দিলেন গিন্নিমা। দীর্ঘ 30 বছর আমি এই বাড়িতে কাজ করছি, কর্তা বাবু আজ পর্যন্ত আমাকে কটু কথা বলেনি। আর বড় গিন্নিমা আমাকে তার নিজের পায়ের মতো স্নেহ করতেন, বিশ্বাস করে এই বাড়ির সমস্ত দায়িত্ব আমার উপর ছেড়ে দিতেন। আর আপনি আমাকে, না আপনি ঠিক বলেছেন গিন্নিমা, একটা চাকরের এটাই যে পাও না গিন্নিমা। থাক,
দিতে হবে না। যা এখন আমার কাছ থেকে বিদায় হ। আর আর বিদায়ের কথা বলছেন? বিদায় আমি একেবারেই হতাম গিন্নিমা, কিন্তু পারিনি শুধু কর্তা বাবু আর বড় খোকার মুখের দিকে যে। তাই তো আপনার দেওয়া সমস্ত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আমি এই বাড়িতে পড়ে আছি। আর জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো আপনার দেওয়া এই চোর অপবাদ নিয়ে। আমি চোর গিন্নিমা, আমি বাজারের পয়সা চুরি করি। আপনি ঠিক বলেছেন গিন্নিমা, আমি চোর গিন্নিমা, আমি চোর গিন্নিমা, আমি চোর, আমি আদিক্ষতা দেখে বাছা যায় না। সত্যি কথা বললেই অমনি নাকি কান্না। আরে দূর দূর এমন চাকরকে ঘরের কলিদের বিদায় করতে পারলে তবেই শান্তি হয়। এবার দিদি বুড়ো ভামটাকে দেখলাম চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর বলিস রে ভাই, বেটা এক নম্বরের শয়তান। সে আমি তোমার অনেক আগেই চিনেছি দিদি, কিছু বলিনি। তোমাদের বাড়ির চাকর বললে তুমি যদি রাগ করো তাই। অন্যায় দেখলে নিশ্চয়ই বলবি, আমি তো তোকে সে অধিকার দিয়েছি। হ্যাঁ তা অবশ্য দিয়েছ। জানো দিদি, বেটার এমন সাহস আমাকে অপমান করে, বলে কিনা আত্মীয়ের মতো থাকবে, খবরদারি করতে শোনা। কি এত বড় কথা? কই এই কথা তুই আমাকে আগে কি শোনাসনি? হবে দিদি? একটা সামান্য ব্যাপারে ঝগড়া বিবাদ করে কোনো লাভ নেই। সামান্য ব্যাপার কি বলছিস? তুই আমার ভাই, তোকে অপমান করবে আর আমি তা নীরবে সহ্য সহ্য করব। করা ছাড়া আর কি উপায় আছে বলো? আমারও আর মরবার জায়গা নেই, তাই বাধ্য হয়ে এখানে পড়ে আছি। চুপ কর ভাই, চুপ কর। ওরে এমন অলক্ষণে কথা বলতে নেই। আমি তো তোকে কোনোদিন কিছু তুমি না বললেও সেদিন জামাই বাবুর সামনে কথাগুলো বললে, জামাই বাবু কোনো প্রতিবাদই করলে না। কি তোর জামাইবাবু কিছু বলেনি? বলবে কি করে দিদি? ওই বুড়োটা জামাই বাবুর মাথাটাকে একেবারে চিবিয়ে খেয়ে বসে আছে। ঠিক আছে, ওর কথায় ওঠে, ওর কথায় বসে। তোমার সংসার এমনকি তোমাকে পর্যন্ত মানতে চায় না। ঠিক আছে, তোর জামাইবাবুর সঙ্গে আজ আমি একটা বোঝাপড়া করব। যদি ওই বুড়োটাকে এই বাড়ি থেকে না তাড়ায়। না দিদি, এখনই তো তেজিত হলো না। আমি আত্মীয়, আমাকে নিয়ে তোমাদের এই শান্তির সংসারে অশান্তির ঝড় বয়ে যাবে, এটা আমি চাই না দিদি। তুই জানিস না সুব্রত, এইভাবে প্রশ্রয় দিলে দুদিন পরে আমাকে পর্যন্ত কেউ মানতে চাইবে না। দিদি, তুমি অল্প এত নার্ভাস হয়ে পড়ো। যে কোনো কাজ করতে গেলে একটু ভেবে চিন্তে করতে হয়। তাছাড়া জামাই বাবু আর ওই বুড়ো তোমার কোনো ক্ষতি করতে পারবে না দিদি। তোমার প্রধান অন্তরায় হলো তোমার সতীনের ছেলে অয়নব। সে আমি জানি না ভাই, সে আমি জানি। সতীনের ছেলে থাকা মানে এই বুকে কাঁটা বিঁধে থাকা। এই কাঁটাটা আমি যতক্ষণ বুকে ফেলতে পারছি আমি মনে শান্তি পাচ্ছি না। আমি যখন আছি তখন তোমাকে কোনো চিন্তা করতে হবে না, ওর দায়িত্ব আমার। হ্যাঁ বা ভালো কথা, যে কথা বলতে এসেছিলাম। কি কথা? হ্যাঁ দিদি, বাবা মানে ভাই 50টা টাকা আমার ভীষণ দরকার। টাকা নিয়ে এখন কি করব? না মানে তোমাকে সে কথা বলা যাবে না দিদি। আচ্ছা এই নে, এই চাবি নিয়ে যা, আলমারি থেকে বের করে নিবি। দিদি, তুমি আমাকে এত ভালোবাসো দিদি। মাঝে মাঝে আমার মনে হয় আমার গর্ভধারিণী মা যদি বেঁচে থাকতো, সেও বোধহয় এতটা ভালো আমাকে বাসতো না। সুব্রত, তুমি না থাকলে আমার যে কি অবস্থা হতো, কোথায় যে ভেসে যেতাম তার কোনো ঠিক ছিল না দিদি। আরে তুই যে আমার ছোট ভাই, তোকে তো আমি না ভালোবেসে থাকতে পারি? তোমার এই মহত্ব
আমি কোনদিন ভুলব না দিদি। দেব তোমার এই ঋণ আমি নিশ্চয়ই শোধ করে দেব। শোন, তোকে কে কি বলেছে সে কথায় তুই যেন কোনো কিছু মনে করিস না। না না দিদি না, আমি কাচের পাত্র নই যে ঠুনকো আঘাতে ভেঙে পড়ব। বেচারা এখানে আছে, কেউ তা সহ্য করতে পারছে না। আমি যতদিন থাকবো ততদিন ওকে এই বাড়ি থেকে কেউ তাড়াতে পারবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো সুজাতা, কেউ ওকে তাড়াতে পারবে না। ভৈরব আজ নিষ্ঠার সাথে 30 বছর এ বাড়িতে কাজ করছে। কত ঝড় ঝাপটা এই সংসার উপর দিয়ে বয়ে গেছে আমি বুঝতে পারছি, কিন্তু ও এতটুকু মুচড়ে পড়েনি। আমাকে দুঃখে সান্ত্বনা দিয়েছে, বিপদে সাহস জুগিয়েছে। তাই বলে ওকে সারা জীবন মাথায় তুলে রাখতে হবে। এখন সময় রাত 9:45। আমি পারবো না। মাথায় তুলে রাখার মতো কাজ যদি কেউ করে তাহলে তো তাকে মাথায় তুলে রাখতেই হয় সুজাতা। তাছাড়া ভৈরবকে ঠিক চাকর বলে মনে করো না। ভৈরব আমার সুখ ও দুঃখের সাথী, আমার বন্ধু। তোমার কাছে বন্ধু হতে পারে, কিন্তু আমার কাছে সে এই বাড়ির চাকর ছাড়া আর কিছু নয়। ওই রকম বন্ধু যখন ছিল তখন দ্বিতীয়বার আমাকে বিয়ে না করতেই পারতে। হ্যাঁ, ভুল যখন করেছি সেই ভুলের মহাপ্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। তার মানে আমাকে বিয়ে করে না 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 না, তোমাকে কিছু বলিনি। ভাবছি সবই আমার পুরো অদৃষ্ট, আর অদৃষ্টের উপর কারো হাত নেই। আর সুজাতা, অরূপ তো এখনো এলো না। তা আমি কি করে জানবো? এরকম তো কোনোদিন হয় না। না বলে সে বাড়ির বাইরে কোনোদিন রাত কাটায় না। যাবার সময় বলে গেল বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে রাত্রে ফিরে পড়বে, অথচ এখনো পর্যন্ত। কত বাবু, কত বাবু, কি হলো কি হলো ভৈরব, চুপ করে গেলি কেন? বল বল কি হয়েছে? না মানে আমি আছি গো, আমি আছি। আমার সামনে হয়তো বলা যাবে না। না না, তুই চুপ করে থাকিস না ভৈরব, চুপ করে থাকিস না। বল কি হয়েছে? কাল রাত থেকে অরূপের জন্যই আমার বুকটা বড় ছটফট করছে। খোকা বাবু, আমাদের খোকা বাবু বিয়ে করে নতুন বৌদিমণি ঘরে আনতে খোকা বাবু। হ্যাঁ, বলিস কি রে? অরূপ বিয়ে করেছে? খোকা বাবু, না না, তা কি করে সম্ভব? আমি কিছু জানলাম না। আরে দেখো, আজ সকালবেলা কাঁচা টান দিয়ে ভুল বকছে। না না, আপনি বিশ্বাস করুন কর্তা বাবু, আমি নিজের চোখে দেখে এসেছি আমাদের খোকা বাবু বিয়ে করে নতুন বৌদিমণিকে নিয়ে এই বাড়ির দিকে যাচ্ছে। তাই তো আমি ছুটে বলতে এসেছি। এই, আর আমি যে তোকে বাজারে মাছ কিনতে পাঠিয়েছি সেটা কখন আসবে? এই তো আমি এক্ষুনি যাচ্ছি দিদিমা, আমি যাবো আর আসবো, যাবো আর আসবো। আমার মতামত না নিয়ে অরূপ বিয়ে করেছে। না না, তা কিছুতেই হতে পারে না। অরূপ আমার সে ধরনের ছেলেই নয়। কিন্তু কিন্তু ভৈরব যে বললে, তাহলে কি সত্যি অরূপ বিয়ে করেছে? হ্যাঁ বাবা, একটা অসহায় মেয়ের জীবন বাঁচাতে তোমাকে না জানিয়ে আমি বিয়ে করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। মা, মা গো, তুমি আমাদের আশীর্বাদ করো মা। আরে সরে যাও, সরে যাও। আর প্রণাম করতে হবে না। মা, আপনি দূরে ছেড়ে থাকবেন না মা, আমার প্রণাম গ্রহণ করুন। আর এই হতভাগিনীকে এই বাড়িতে থাকবার মধ্যে একটু আশ্রয় দিন মা। আরে সরে যাও, সরে যাও। কোথাকার কে জানা নেই, শোনা নাই। সকালবেলা আবার পায়ে হাত দিচ্ছিল না। মা, মা গো, তুমি আমাদের ভুল বুঝো না মা। অগ্নি নারায়ণ সাক্ষী রেখে সর্বাণীকে আমি বিয়ে করেছি। বাবা, বাবা, তুমি আমাদের আশীর্বাদ করো বাবা, তুমি আমাদের আশীর্বাদ করো। অরূপ, তবে তোকে কতখানি বিশ্বাস করতাম, আর তুই কিনা। বাবা, আমার সব কথা শোনার পর যদি তোমার মনে হয় আমি অপরাধী,
তাহলে তুমি আমাকে যে শাস্তি দেবে তোমার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নেব বাবা। অরূপ ছোটবেলা থেকে আমি তোমার আদর্শে মানুষ হয়েছি, আমি কি কোনো খারাপ কাজ করতে পারি না বাবা, কোনো খারাপ কাজ করতে আমি পারি না। বলিনি বাবা, তোমার উপদেশ আমি আজও ভুলিনি। মানুষ হয়ে মানুষের বিপদের দিনে পাশে দাঁড়ানোই হচ্ছে প্রকৃত মানুষের কাজ। অরূপ বিয়ে বাড়ি উৎসব রাত্রি, বর এসেছে, মেয়েরা সব উলুধ্বনি শঙ্খধ্বনি হচ্ছে, কোনে ঘরের কোণে বসে মনের মধ্যে রঙিন স্বপ্নের জাল বুনছে, দু চোখে তার ভবিষ্যৎ দাম্পত্য জীবনের সোনালী স্বপ্ন। এমন সময় কোনে কোনে কবরের সমস্ত টাকা শোধ দিতে না পারায় বিয়ের বিয়ে থেকে পর উঠে গেল বাবা। যেখানে তৈরি হয়েছিল স্বর্গীয় পরিবেশ, সেখানে নেমে এলো বিষাদের কালো ছায়া। একদিকে মা বাবা তাদের একমাত্র কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে ঘরের ঘরে মুখ লুকিয়ে কাঁদছে, অন্যদিকে দাদা তার একমাত্র বোনকে লক্ষ্যভ্রষ্টার হাত থেকে বাঁচাবার জন্য আমার হাত ধরে কাতর অনুরোধ করছে। আমি পারিনি বাবা, আমি পারিনি সেই ভক্তির দায়গ্রস্ত দাদার কাতর অনুরোধকে উপেক্ষা করে আমি ফিরে আসতে পারিনি বাবা। ওসব মিথ্যে কথা তুমি বিশ্বাস করো না। আসলে আগে থাকতে ওদের ভালোবাসা ছিল। বাবা না, আমি এতটুকু মিথ্যা কথা বলিনি মা, আমি এতটুকু মিথ্যা কথা বলিনি বাবা। বাবা তোমাকে না জানিয়ে বিয়ে করে সত্যি আমি ভুল করেছি, সত্যি আমি অপরাধী। তুমি আমাকে শাস্তি দাও বাবা, তুমি আমাকে শাস্তি দাও। শাস্তি? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে শাস্তি দেব। যে অন্যায় তুই করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। তোকে এমন শাস্তি দেব যা দেখে আগামী দিনে কোনো ছেলেই যেন এমন অন্যায় কাজ করতে সাহস না পায়। তোদের শাস্তি হলো তোরা এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। না। ওরে অরূপ, আমি তোদের কোথাও যেতে দেব না বাবা। বাবা? আমার এই ছেলের খাঁচায় আমি তোদের বন্দি করে রাখলাম। বাবা ওরে অরূপ, আজ তুই যা করেছিস গর্বে আমার বুকটা ভরে উঠেছে। এই বিবাহ গোপন প্রথা থেকে একটা মেয়েকে তুই বাঁচাতে পেরেছিস, তাদেরকে শুধু আমি গর্বিত না, সমগ্র বাংলার গর্বিত। তা দেখে আগামী দিনে যুব সমাজ অনুপ্রেরণা পাবে, ছিন্ন ভিন্ন করে দেবে এই রাক্ষসী পান প্রথা। বুড়ো বয়সে ভীমরতি শোনো, আমিও বলে রাখছি, ছেলের এই অন্যায়কে প্রশ্রয় দিয়ে তুমি মাথায় তুললো, আমি প্রশ্রয় দেব না। যে 20 গাছ আজ তুমি রোপণ করলে, সেই 20 ফল খেয়ে একদিন তোমাকে মরতে হবে, মরতে হবে। সুজাতা, কি রে মা, বাবা খুব ভয় পেয়েছিস? না না, কোনো ভয় নেই। বাবা ওরে ওরে মা, তুই আমার বংশের কুলবধূ। বাবা তোকে দেখে যে সব থেকে বেশি আনন্দ পেত, তোকে বরণ করে ঘরে তুলতো, সে অনেক দিন আগে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে রে মা। বাবা। হ্যাঁ মা, শাশুড়ির চিহ্ন থেকে বঞ্চিত হলেও এই অক্ষম শ্বশুরের চিহ্ন থেকে তুই কোনোদিন বঞ্চিত হবি না রে মা, কোনোদিন বঞ্চিত হবি না। আমার আশীর্বাদ সব সময় তোর মাথায় ঝরে পড়বে রে মা, তোর মাথায় ঝরে পড়বে বাবা। তোর মাথা। সর্বাণী, সর্বাণী, মায়ের কথা তুমি কিচ্ছু মনে করো না। দেখবে দুদিন পরে রাগ পড়লে না, মা তোমাকে আপন করে কাছে টেনে নেবে। সে আমি জানি গো, সে আমি জানি। মা কখনো মেয়েকে দূরে সরিয়ে রাখতে পারে না। আরে বৌদি পারে, সংসারে এমন জিনিস আছে যা কল্পনা করা যায় না অথচ বাস্তবে ঘটে। এই যে ধরো, দাদার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আমি কি কল্পনা করেছিলাম নাকি আমি ভেবেছিলাম তোমার মতো একটা লাল টুকটুকে বৌদি পাবো? অনুপ তুই আচ্ছা দাদা, তুমি কি বলো তো, চুপি চুপি বৌদিকে বিয়ে করে নিয়ে এলে কেন? একটা খবর পাঠাতে পারোনি? আমি নিজেই বাজনা গান নিয়ে সেখানে হাজির হতাম। এই না মানে বাবা বাবা বলছিলাম। লজ্জার কি আছে দাদা? তুমি তো মহৎ কাজ করেছো। বাবার শিক্ষা তোমার মধ্যে সার্থক হয়েছে। যে বিবাস্য ফলপ্রথা ক্ষয় রোগের মতো সমাজকে গ্রাস করেছে, যে ফলপ্রথার জন্য নববধূ শ্বশুর বাড়িকে মানসিক নির্যাতন সহ্য করতে হয়, এমনি কি তাদেরকে আগুনে পুড়ে পর্যন্ত করা হয়, তা সমগ্র জাতির কলঙ্ক। সেই বর্বর ফলপ্রথা থেকে তুমি যে
মাথা নিচু করে দাঁড়িয়ে আছো, আমার সঙ্গে কথা বলবে না? আমি না মানে আমি মানে আসলে চলবে না বৌদি, এই তো সবে শুরু। এরপর এই অবদ্ধ ঠাকুর অনেক জুলুম তোমাকে সহ্য করতে হবে। ছোট ভাইয়ের আপনার তো বড় দিদিকেই সইতে হবে ভাই। এই দেখো নিজের কথাই মেতে আছি, এখনো যে আসল কাজটা করা হয়নি। আসল কাজ? হ্যাঁ, আসল কাজ। দাদা এদিকে শুনো। মানে বৌদি এদিকে এসো। অমনটি করো না, এদিকে এসো বলছি। এসো না বৌদি, অমনটি করো না, এদিকে এসো। প্লিজ দাদা, এই বাড়িবর্তী আত্মীয় স্বজন তাদের মধ্যে তুমি আমাকে অপমান করো না। প্লিজ এদিকে এসো, এসো দাদা। এটা কি ঠাকুরপো? এটা কি? এটা হচ্ছে গ্যারাকল। গেরাকল না? গেরাকল না? লাগবার জন্যই তো করে। বৌদি এই দাস ও দাস দেবর লক্ষণ থাকতে তোমার কোনো চিন্তা নেই। না ঠাকুরপো, কোনো চিন্তা আমি করিনি। কেন রামের মতো স্বামী আর লক্ষণের মতো ঠাকুরপো যা, তার আবার চিন্তা কিসে? কিন্তু বৌদি সব দায়িত্ব আমার আর দাদার উপরে চাপালে চলবে না। দয়া করে এই গরিবের সংসারে যখন এসেছো তখন এই সংসারের হাল তোমাকে শক্ত হাতেই ধরতে হবে। এত বড় সংসারের দায়িত্ব আমি কি বহন করতে পারবো ঠাকুরপো? হবে বৌদি, তাহলে দেখবে এক বিষধারী কাল লাগিনীর বিষ নিঃশ্বাসে আমরা সবাই শেষ হয়ে গেছি। ঠাকুরপো এ তুমি কি বলছো? ঠিক বলছি বৌদি, এই সংসারে এক বিষধরী কাল লাগেনি, তার বীজ চক্র নিয়ে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুরপো। সুযোগ পেলেই সে ছবল মারবে। ঠাকুরপো। খুব সাবধান বৌদি, খুব সাবধান। এই বলছি বৌদি, এই সংসারে হাল শক্ত হাতে ধরে যদি সেই বিষধরী কাল লাগেনি বীজ চক্র মুখে ভেঙে দিতে পারো, তাহলে তুমি দাদা বাবা আমি সবাই তার কাছ থেকে রেহাই পাবো। নইলে আমরা কেউ রেহাই পাবো না বৌদি, আমরা কেউ তার কাছ থেকে রেহাই পাবো না, রেহাই পাবো না। হ্যাঁ গো ঠাকুরপো, সাপের কথা কি জানি বলে গেল। হ্যাঁ হ্যাঁ সাপ। কি হলো? সাপের কথা শুনে তুমি হাসছো কেন? সাপের কথা শুনে তুমি ভীষণ ভয় পেয়েছো দেখছি। হ্যাঁ। না না, ভয় পাওয়ার কিছু নেই। ঘরের সাপ, এ বাইরের সাপ না, এ হচ্ছে ঘরের সাপ। ঘরের সাপ? হ্যাঁ, ঘরের সাপ। আমার সঙ্গে তুমি ঘরের ভিতরে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। এই শোনো, আমার আমার কেমন যেন ভয় ভয় লাগছে। তুমি আমার হাত ধরে নিয়ে চলো। না না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর আমি তোমার হাত ধরে নয়, আমি ঠিক এমনি করে তোমাকে আমার বুকের মাঝে লুকিয়ে রাখবো। সাগর যেমন নদীকে তার বুকের মাঝে লুকিয়ে রাখে, ঠিক তেমনি করে তোমাকে আমি আমার বুকের মাঝে চিরদিন লুকিয়ে রাখবো।